একদিন মালা দেবী তার দুই বৌমা কথা এবং লিপিকে ডেকে বলেন, শোনো, অনেকদিন বাদে তোমাদের মাসি শাশুড়ির পরিবার আমাদের বাড়িতে আসছে। ওনাদের জন্য কিন্তু বেশ ভালো করে আয়োজন করবে, আদর যত্নে যেন কোনো ত্রুটি না থাকে, কেমন? আপনি কোনো চিন্তা করবেন না মা, আমরা আছি তো। আমরা দুই বউ মিলে ওনাদের খুব ভালো মতো খেয়াল রাখবো। ওনারা বুঝতেই পারবে না যে ওনারা আমাদের বাড়িতে আছে নাকি নিজেদের বাড়িতে। এমন সময় লিপি তার বড় যা কথার কানে কানে বলে, দিদি, আমি শুনেছি নাকি মাসি শাশুড়ি মা অনেক অনেক খাবার খায় আর ভীষণ খুঁতখুঁতে। তাই উনি যদি আমাদের বাড়িতে এসেও রাক্ষসের মতো খাওয়া দাওয়া করে, তাহলে আমরা অত খাবার এই গরমের মধ্যে রান্না করব কিভাবে? এই গরমের মধ্যে কেউ আবার লোকের বাড়িতে বেড়াতে আসে নাকি বলতো? উফ, আগে থেকে এরকম বলছিস কেন? আগে তো ওনারা আসুক, তারপর দেখা যাবে। হয়তো এখন উনি অত বেশি খায় না, এখন বয়স হয়েছে, এখন কি আর অত খেতে পারবে? অতিথিদের আপ্যায়ন করা তো আমাদের কর্তব্য। চল দেখি, রান্নাঘরে চল। এই বলে দুই বৌমা রান্নাঘরে চলে যায়। আর ইতিমধ্যে সরলা দেবী তার একমাত্র বৌমা এবং নাতিকে নিয়ে মালা দেবীর বাড়িতে এসে পৌঁছায়। মালা দেবী অনেকদিন বাদে নিজের বোনকে দেখে বুকে জড়িয়ে ধরে। এমন সময় কথা এবং লিপি আখের রস, লস্যি, লুচি, আলুর দম এবং রসগোল্লা নিয়ে হাজির হয়। হাত মুখ ধুয়ে এসে আখের রসটা আগে খেয়ে নে, যা গরম পড়েছে। আর এই রসগোল্লা লিপির হাতের বানানো। তুই তো রসগোল্লা খেতে খুব ভালোবাসিস, তাই তোর জন্য স্পেশালি বানিয়েছে। দেখতে তো খুব ভালোই হয়েছে, কিন্তু আমাদের কলকাতার নবীন ময়রার রসগোল্লা খেলে তোরা আর অন্য কোনো রসগোল্লা খেতে পারবি না। এবার এত গরমের মধ্যে রসগোল্লা বয়ে বয়ে আনতে পারলাম না, অন্য সময় এলে নিশ্চয়ই নিয়ে আসবো। এমন সময় সরলা দেবীর নাতি ছোট্টু চোখের নিমেষেই সমস্ত খাবার খেয়ে শেষ করে দেয়। আর যা দেখে কথা এবং লিপি প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ 10টা রসগোল্লা ছোট্টু একাই টপ টপ করে মুখের মধ্যে পুরে নেয়। আর যা দেখে লিপি কানে কানে বলে, দেখলে দিদি, কেমন 10টা রসগোল্লা চোখের নিমেষে খেয়ে ফেললো। কিন্তু এর বয়স তো এখন সবে 5 বছর। এইটুকু বাচ্চা ছেলে 10টা রসগোল্লা কিভাবে খেলো? এমন সময় লিপির কথা শেষ হতে না হতেই সরলা দেবীর বৌমা রিয়া নিজের ব্যাগের মধ্যে থেকে ছোট একটা পাখা বের করে আর নিজেকে সেই পাখা দিয়ে হাওয়া করতে শুরু করে। যা দেখে কথা এবং লিপি দুজনেই খুবই অবাক হয়, কারণ সেই ঘরে 6টা বড় বড় জানালা খোলা থাকে আর সেই সাথে 2টো ফ্যান চলে। উফ, এখানে এসিও নেই। আমাদের বাড়িতে তো বাথরুম, রান্নাঘর সব জায়গাতেই এসি আছে। বলছি, এই গরমে আপনাদের এসি ছাড়া প্রবলেম হয় না? কি যে বলো বৌমা, এটা হচ্ছে গ্রাম, এখানে আবার এসি থাকবে কি করে? এখানকার মানুষ শুধু এই গাছপালার হাওয়া খেয়ে এসির কাজ চালিয়ে নেয়। শহর আর গ্রামের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য থাকবেই। সরলা দেবীর কথা শুনে লিপি এবং কথা দুজনেই খুবই চটে যায়, কিন্তু তারা মুখে কিছু বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে এলে দুই বৌমা সবাইকে ফ্রাইড রাইস, চিকেন কষা, মুড়ি ঘন্ট, কাতলা মাছের কালিয়া এবং আমির চাটনি পরিবেশন করে। এমন সময় সরলা দেবী এবং তার বৌমা রিয়া আগেই খেতে বসে পড়ে, কিন্তু তারা বাকিদের কথা চিন্তা করে না। তারা খাবার খেতে খেতে সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলে। আসলে তোমাদের বাড়িতে যা খেলাম, এই খাবারগুলোর থেকে আমাদের কলকাতার কোহিনূর রেস্টুরেন্টের খাবার অনেক ভালো। মা, আপনি তো এই বাড়ির রান্না বান্নার অনেক প্রশংসা করছিলেন। আমি তো ভাবলাম এনাদের রান্না বান্না হয়তো কোহিনূর রেস্টুরেন্টের রান্নাকেও হার মানিয়ে দেবে। সে তো রেস্টুরেন্টের রান্না তুমি রোজই খাও, এখন না হয় বেড়াতে এসে আমার দিদির বাড়ির রান্না খেয়ে নাও। তবে কথা আর লিপি, তোমরা দুজনই কিন্তু একবার আমার পা দুটো ভালো করে টিপে দেবে। আসলে ট্রেনে বসে বসে আমার পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছে। দুপুরবেলা প্রচন্ড গরমে রান্নাবান্না করার পর রিয়ার মুখে এরকম অপমানজনক কথা শুনে কথা এবং লিপি দুজনেই খুবই অপমানিত বোধ করে, কিন্তু মালা দেবী সেই কথার কোনো উত্তর না দিয়ে খেতে থাকেন। আর কিছুক্ষণের মধ্যেই রিয়ার ছেলে ছোট্টু বলে, মা, আমার এক্ষুনি 5টা হাঁসের ডিম সিদ্ধ লাগবে। আমার এই খাবার খেয়ে মন ভরেনি, আমাকে এক্ষুনি 5টা হাঁসের ডিম এনে দাও। এই এতটুকু অল্প খাবার খেয়ে আমার পেট ভরেনি, আমি তো রোজ ডিম সিদ্ধ খাই, তাহলে আজকে আমাকে ডিম এনে দাওনি কেন? হ্যাঁ বৌমা, ও হাঁসের ডিম ছাড়া আবার ভাত খেতে পারে না, রোজই 5টা করে হাঁসের ডিম খায়। আর হ্যাঁ, একটু মোষের দুধ আনিয়ে রেখো, বিকালবেলা মোষের দুধের চা বানিয়ে খাওয়া যাবে। আমরা আবার মোষের দুধের চা ছাড়া খাই না। এখন তো ঘরে হাঁসের ডিম কিংবা মোষের দুধ কোনোটাই নেই, আপনারা বরং এখন খেয়ে নিন। সার্থক বাড়ি ফিরলে আমি ওকে দিয়ে পরে আনিয়ে নেব। না, আমার এক্ষুনি হাঁসের ডিম চাই, তা না হলে আমি কাউকে খেতে দেব না।
বড় বৌমা, এই সামনের দোকান থেকে হাঁসের ডিম নিয়ে এসো, আর 2 কিলোমিটার দূরে একটা খাটাল আছে, সেখান থেকে মোষের দুধ নিয়ে এসো। যাও, বাচ্চা ছেলেটা যখন খেতে চাইছে ওকে না করো না। আর ছোট বৌমা, তুমি যাও রান্নাঘরে গিয়ে নতুন করে রান্না চাপাও, সার্থক আর আশিসের বাড়ি আসার সময় হয়ে গেছে। এমন সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও লিপিকে গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে আবার নতুন করে রান্না চাপাতে হয়। আর অন্যদিকে দুপুরবেলা প্রখর রৌদ্রের মধ্যেই লিপিকে 2 কিলোমিটার হেঁটে খাটাল থেকে মোষের দুধ এবং হাঁসের ডিম কিনে নিয়ে আসতে হয়। আর বাড়ি ফিরে আসা মাত্রই সে প্রচন্ড গরমের মধ্যে হাঁপাতে শুরু করে। এরা একবেলাতে এই হাল করে রেখে দিয়েছে, 16 জনের রান্না করে রেখেছিলাম, আর এরা একবেলাতেই 16 জনের খাবার খেয়ে ফেলেছে। আমাদের জন্য তো কোনো খাবারই বেঁচে নেই। এরা যদি এই গরমের মধ্যে বেশি দিন আমাদের বাড়িতে থাকে তাহলে আমরা রান্না করতে করতে মরেই যাব। তার উপর অত অত খাবার খাওয়ার পর কি করে বললো যে আমাদের হাতের রান্না ভালো নয়? হয়তো বেশি দিন এখানে থাকবে না, বুঝলি? ওরা গরমের ছুটি কাটাতে এসেছে, এখন আর কি করব বল? কটা দিন সহ্য করি, হাজার হোক মাসি শাশুড়ি বলে কথা, বাড়ির অতিথি। অতিথিকে সন্তুষ্ট না করলে শাশুড়ি মা কিন্তু আমাদের উপর রেগে যাবে। ঠিক এমন সময় সরলা দেবী কথা এবং লিপি দুজনকে নিজের পা টিপে দেওয়ার জন্য ডাকাডাকি করে। তাই লিপি এবং কথা দুজনেই তাড়াতাড়ি করে সরলা দেবীর কাছে ছুটে যায়। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত্রিবেলা সার্থক এবং আশিস বাড়ি ফিরে এসে তাদের মাসিমাকে অনেকদিন বাদে দেখে অত্যন্ত খুশি হয়। দাদা, আপনাদের এখানে শুনেছি খুব ফেমাস একটা রুফটপ ক্যাফে আছে, আজকে রাতে চলুন না, তাহলে ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। বাড়িতে তাহলে বৌদিদেরকে রান্না বান্না করতে হবে না। আমি ফেসবুকে দেখেছি ওখানে প্রচুর রিভিউজ আছে, আর ওখানকার খাবারও কিন্তু খুব ভালো। বেশ, তুমি যখন যেতে চাইছো তাহলে তাই হোক। সবার যদি একই মত তাহলে রাত্রেবেলা রান্না বান্না করতে হবে না, আজকে আমরা বাইরে থেকে খাবার খাবো। এই শুনে লিপি এবং কথা দুজনেই খুবই খুশি হয়, কারণ রাত্রিবেলা গরমের মধ্যে কষ্ট করে তাদেরকে আর রান্না বান্না করতে হবে না। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই রেস্টুরেন্টে পৌঁছে যায়। আর সেখানে যাওয়ার পর কেউ কিছু অর্ডার করার আগেই রিয়া ওয়েটারকে ডেকে পাঠায়, আর এসির টেম্পারেচার তখনই লো করে দিতে বলে। এমন সময় আবার রিয়ার হাজবেন্ড নীলের ফোন আসে, আর রিয়া সবার সামনেই নীলের সঙ্গে কথা বলতে শুরু করে। ফাইনালি একটু এসির হাওয়া পেলাম জানো, তাও আবার বাইরে একটা ক্যাফেতে এসির হাওয়া খেতে এসেছি। এই গরমের মধ্যে তোমার মাসির বাড়িতে এসি নেই, এত সমস্যা হচ্ছে না কি বলবো তোমাকে। রিয়ার কথা শুনে সার্থক এবং আশিসেরও খুব খারাপ লাগে। আর রিয়া সেই ক্যাফেতে বসে এত জোরে জোরে কথা বলে যে সেখানে উপস্থিত অন্যান্য মানুষজনও তাদের দিকে তাকিয়ে থাকে। কোনো মান সম্মান লজ্জা নেই এদের, এত নিন্দা সারা জীবনেও শুনিনি যতটা আজকে এদের থেকে শুনলাম। দেখ ক্যাফে সব লোকগুলো কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, আমার ভীষণ লজ্জা লাগছে। ঠিক এমন সময় ওয়েটার সেখানে এলে সরলা দেবী এবং তার বৌমা দামি দামি খাবার অর্ডার করে দেয়। আর 1 ঘন্টার মধ্যেই সবার খাওয়া দাওয়া হয়ে গেলে ওয়েটার বিল নিয়ে আসে। কিন্তু এমন সময় দেখা যায় এসিটা অনেক লো টেম্পারেচারে রাখার জন্য খাওয়া দাওয়া বাবদ তাদেরকে 5000 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে। কিন্তু রিয়া এবং তার শাশুড়ি মা বিল পেমেন্ট করার ক্ষেত্রে কোনো আগ্রহ প্রকাশ করে না, তাই আশিস এবং সার্থককেই সব টাকা দিতে হয়। কিছুক্ষণ পর তারা যখন বাড়িতে ফিরে আসে, মা, আপনার মনে হচ্ছে না আপনার বোন আর আপনার বোনের বৌমা আমাদের বাড়ি এসে বড্ড বেশি পেয়ে বসেছে? আজকে যেভাবে সবার সামনে আমাদের বাড়ির লোককে নিয়ে ছোট করলো, আপনার কি মনে হয় না এতে মাসির সাথে আপনার কথা বলা উচিত? এত অপমান আমাদের নিজেদের শ্বশুর বাড়িতেও আমাদেরকে কখনো এভাবে অপমান করা হয়নি। এই গরমের মধ্যে ওদের জন্য 2 বার করে রান্না করতে হলো। কোথায় হাঁসের ডিম খাবে, তার জন্য কাঠফাটা রোদ্দুরে অত দূর থেকে হাঁসের ডিম কিনে নিয়ে আসলাম, তাও এরা সারাদিন ধরে আমাদের নিন্দা করেই গেল। দেখো বড় বৌমা, আমার বোন অনেকদিন বাদে বেড়াতে এসেছে, তাই ওকে এখন মুখের উপর আমি কিছু বলতে পারবো না। বাড়ির অতিথিকে সম্মান করতে হয়, তাই অতিথি যা চায় তাকে দিতে হয়। যতদিন ওরা বাড়িতে থাকছে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এই শুনে কথা এবং লিপি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর সেদিন রাত্রিবেলা হঠাৎ করে লোডশেডিং হয়ে গেলে সরলা দেবী চিৎকার করে বাড়ির সকলের ঘুম ভাঙিয়ে দেয়। আর তার চিৎকার শুনে বাড়ির সকলে তাড়াতাড়ি করে তার ঘরে ছুটে যায়। কারেন্ট চলে গেল। আমার এই গরমকালে ঘরে এসি না চললে শ্বাস নিতে খুব অসুবিধা হয়। তোমরা 2 বৌমা বরং আমাকে হাওয়া করো, তা না হলে সারা রাত আমি ঘুমাতে পারবো না। আমার হাই প্রেশার আছে, এত গরমে আমি থাকতে পারি না।
হ্যাঁ মা, আমারও আপনার মতোই অবস্থা। কলকাতায় তো লোডশেডিং হয়ই না, এমনিতেই এসি ছাড়া গরমের মধ্যে ঘুমাতে হচ্ছে, তার উপর আবার লোডশেডিং। আজকে রাতে তাহলে আমি আপনার কাছেই শোবো, এসি ছাড়া আমারও শরীর কেমন হাঁসফাঁস করছে। এই কথা শুনে লিপি এবং কথা সারা রাত ধরে সরলা দেবী এবং তার বৌমাকে হাত পাকা টেনে টেনে হাওয়া করে। আর যা দেখে সার্থক এবং আশিসের খুবই খারাপ লাগে, তাই সেদিন রাত্রিবেলা দুই ভাই মিলে একটা প্ল্যান করে। প্রথমে তো ভেবেছিলাম মাসি অনেকদিন পর অতিথি হয়ে আসছে, মাসির ভালোভাবে আপ্যায়ন করা দরকার, কিন্তু এখন মনে হচ্ছে মাসিকে আপ্যায়ন করার থেকেও ভালোভাবে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ রে, আমাদের বউদের কষ্ট তো এইভাবে চোখের সামনে দেখা যায় না, আমাদেরকে কিছু না কিছু করতে হবে। চল, একটা আইডিয়া পেয়েছি, দেখি ওরা ঘরে কি করছে। এই বলে আশিস এবং সার্থক দুজনে দুটো কালো চাদর মুড়ি দিয়ে চুপি চুপি সরলা দেবীর ঘরে যায়। আর সেখানে গিয়ে তারা দেখে যে সবাই ঘুমিয়ে পড়েছে, এমনকি লিপি এবং কথাও ক্লান্ত হয়ে মেঝেতে ঘুমিয়ে থাকে। আর এমন সময় আশিস এবং সার্থক নিজেদের কাজ সেরে ফেলে। আর সেদিনই ভোরবেলা সরলা দেবী তার দিদিকে বলে, দিদি, আজকে আমরা বাড়ি যাই, বুঝলি? বাড়ির জন্য মনটা খুব খারাপ করছে, কোনোদিন বাড়ি ছেড়ে আসিনি তো, এর পরে আবার কোনো সময় আসবো। আমার নাতিটাও আবার বাড়ি যাব করছে। কেন রে, তোর কি আমাদের বাড়িতে থাকতে ভালো লাগছে না? এখানে থাকতে কি তোর কোনো অসুবিধা হচ্ছে? তাহলে বল আমাকে, কালকেই এসে আজকে আবার কেউ চলে যায় নাকি? না না, ভালো লাগবে না কেন, শুধু কালকে মনে হচ্ছিল কে যেন রাতে আমার পা ধরে টানছে। কালকে চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখেছি দুটো ছায়াকে ঘুরে বেড়াতে। আমি বাবা বাড়ির মানুষ বাড়ি ফিরে যাই। কই, আমরাও তো এতদিন ধরে আছি, কখনো তো কিছু দেখিনি। আমরা সবাই তো আছি, তুমি তো ভয় পাচ্ছ কেন? না মা, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলুন। আমারও কালকে রাতে কেউ চুল কেটে নিয়েছে, পুরো 4 ইঞ্চি চুল গায়েব। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আর কাল রাতে ঘরের মধ্যে কেমন একটা যেন বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন ঘরে ঢুকেছে। এই বলে রিয়া এবং সরলা দেবী ছোট্টকে নিয়ে তখনই সেখান থেকে কেটে পড়ে। আর যা দেখে কথা এবং লিপি মনে মনে খুবই খুশি হয়। এমন সময় সার্থক আশিসের দিকে তাকিয়ে বলে, দারুণ হলো, কি বলিস? হ্যাঁ, শেয়ার বলতে শুরু করলেন উনি আর শেষ করলাম আমরা। আমার বউ তো খুব রাগ করেছিল, যাক ভালো বদলা নেওয়া হয়ে গেছে। জয়া, মালা, কবিতা এবং কাকন 4 বন্ধু ছিল। জয়া এবং মালা কবিতা ও কাকনের বন্ধু হলেও কবিতা এবং কাকন 2 বোন ছিল। জয়া আর মালা ছিল অত্যন্ত সুন্দরী, আর কবিতা ও কাকন সুন্দরী হলেও তাদের গায়ের রং ছিল অত্যন্ত চাপা। কিন্তু তাদের গায়ের রং তাদের বন্ধুত্বের মাঝে কখনোই দেওয়াল তুলতে পারে না। তারা 4 বন্ধু সবসময় একসঙ্গেই থাকে। একসঙ্গে স্কুল করা, কলেজে যাওয়া, ঘুরতে যাওয়া, পড়াশোনা করা কোনো কিছুই বাদ ছিল না। তাদের সম্পর্ক এতই গভীর ছিল যে বাইরের কেউ চেষ্টা করলেও তা কখনোই ভাঙতে পারত না। একদিন, ছোটবেলা থেকে সবকিছু আমরা একসঙ্গেই করেছি, এই চাকরিটাও আমরা একসঙ্গেই করব। আমাদের কথা তো আমাদের 2 বান্ধবী শুনবে না, ওদের বাবা তো ওদের জন্য ছেলে দেখছে। কি করব বল, বাবা আমাদের 2 বোনকে একা হাতে মানুষ করেছে। বাবার শরীর এখন সবসময় ভালো থাকে না, তাই বাবা চায় বাবা সুস্থ থাকতে থাকতেই আমাদের 2 বোনের যেন ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর হয়তো একসাথে থাকতে পারবো না, কিন্তু মাঝে মাঝে দেখা তো হতেই থাকবে। তোদের 2 বোনও একে অপরের সঙ্গে থাকতে পারবি না, তোদের কষ্ট হবে না? কষ্ট হলেই বা আর কি করব বল, বাবা যা চাইবে তাই হবে। আমাদের তো ইচ্ছা ছিল চাকরি করার, করে বাবার দেখভাল করার, কিন্তু বাবার তো অন্য ইচ্ছা। এইসব কথাবার্তার পর তাদের সকলের মন খারাপ হয়ে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। তাদের প্রত্যেকেরই চাকরির পরীক্ষায় ভালো নম্বর আসে। জয়া আর মালা চাকরিতে জয়েন করলেও মাঝপথে ছেড়ে দিতে হবে ভেবে কবিতা আর কাকন জয়েন করে না। কয়েকদিন পর একই পরিবারের 2 ভাই রাহুল এবং রাজীবের সঙ্গে কবিতা আর কাকনের বিয়ে ঠিক হয়। কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে 2 বোনের সঙ্গে 2 ভাইয়ের বিয়ে হয়। জয়া আর মালা নতুন চাকরির চাপে তার বান্ধবীদের বিয়েতে যেতে পারে না। তারা ফোন করে তাদের 2 বান্ধবীকে অনেক অনেক অভিনন্দন জানায়। তোরা আমাদের ভুল বুঝিস না কবিতা, কাকন, তোরা তো জানিস নতুন কাজে ঢুকলে কত বিধিনিষেধ থাকে। তোরা আমাদের দুজনকে ক্ষমা করে দিস। আমরা কিন্তু খুব খুশি হয়েছি তোরা একসাথে একই বাড়িতে আছিস শুনে। 2টো ছেলেওয়ালা ফ্যামিলি পেয়ে গেলি, আর 4টে ছেলে আছে এমন ফ্যামিলি খুঁজে পেলি না?
কত ভালো হতো বলতো, একসঙ্গে 4 জন মিলে থাকতে পারতাম। এমন হলে সত্যিই খুব মজা হতো, কিন্তু তোরা যে আমাদের বিয়েতে এলি না, তার জন্য কঠিন শাস্তি তোদের পেতেই হবে। শাস্তি? কিরকম শাস্তি শুনি? শাস্তিটা হলো এই যে তোরা সময় পেলে আমাদের বাড়িতে আসবি আর অনেকদিন থাকবি, ঠিক আছে? এই বলে তারা হাসাহাসি করতে থাকে। হঠাৎ করে কবিতা আর কাকনের শাশুড়ি তাদের ডাকছে শুনে তারা ফোন রেখে সেখান থেকে চলে যায়। তারা অত্যন্ত বাধ্য ছিল এবং সংসারের কাজে কোনো রকমের গাফিলতি করত না। তাদের স্বামীরাও তাদেরকে অনেক ভালোবাসতো। তারা কালো হলেও তাদের মায়াভরা চোখ, লম্বা চুল আর মিষ্টি হাসিকে এড়িয়ে যাওয়া খুবই মুশকিল ছিল। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। রাহুল আর রাজীবের একটি অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যায়। সেখানে আগে থেকেই জয়া আর মালা কাজ করত। যেহেতু জয়া আর মালা তাদের বান্ধবীদের বিয়েতে যেতে পারেনি, তাই তারা কেউই কাউকে চিনত না। দুই ভাই অফিসে কাজ করছে এমন সময় তাদের অফিসের বস গৌরববাবু সেখানে আসে। রাহুল, রাজীব, কি ব্যাপার? কাজ কেমন চলছে? এখানে কাজ করতে কোনো রকম অসুবিধা হলে আমার অফিসের বেস্ট এমপ্লয়ি মিস জয়া আর মিস মালার কাছে সাহায্য চাইতে পারেন। আমি জানি আপনারা নিরাশ হবেন না। এই বলে গৌরববাবু সেখান থেকে চলে গেলে রাহুল ও রাজীব দুই ভাইয়ের জয়া এবং মালার সঙ্গে আলাপচারিতা শুরু হয়। জয়া আর মালা এত সুন্দর এবং মডার্ন দেখে দুই ভাইয়ের প্রথম দিনই তাদের খুব পছন্দ হয়ে যায়। তাই তারা কোনোদিনই অফিসের কাউকেই বলে না যে তারা বিবাহিত। তারা প্রায় প্রত্যেক দিনই কাজের বাহানায় একসঙ্গে সময় কাটাতে থাকে। কথাবার্তা বাড়ানোর জন্য তারা কাজের অজুহাতে জয়া এবং মালার কাছে যেত। যেই কাজ তারা নিজেরা সহজেই করতে পারবে সেরকম কাজের জন্য তারা জয়া এবং মালার কাছে যেত। রাহুল এবং রাজীব তাদের স্ত্রীদের বানিয়ে দেওয়া খাবার আর কখনোই মুখে তুলত না। তারা ডাস্টবিনে খাবার ফেলে দিত। জয়া আর মালা যা খাবার আনতো তারা সেটাই সবাই মিলে ভাগ করে খেত। এমনই একদিন রাজীব কাকনের বানানো খাবার ফেলে দিতে যাবে এমন সময়, ভাই তুই এসব কি করছিস? মেয়েটা এত কষ্ট করে বানিয়ে দিল আর তুই তার এইভাবে প্রতিদান দিচ্ছিস? সকাল সকাল জ্ঞান দিস না তো দাদা। তুই জয়ের সাথে কি করছিস সারা অফিসের লোকজন জানে, আর আমি শুধু খাবার ফেলে দিলেই দোষ? আমার মালার হাতে রান্না খাওয়ার পর আর কিছুই খেতে ভালো লাগে না। আর তুই কি বৌদির বানিয়ে দেওয়া একটাও খাবার তুই খাস? না, খাই না, আমার ভালো লাগে না। জয়ের মতো এত সুন্দর, এত ফর্সা, এত স্টাইলিশ একটা মেয়ে চোখের সামনে থাকলে বাড়িতে থাকা কালো মেয়ের ওপর এমনিই রাগ হয়। আমার কপালটাও এতটাই খারাপ যে বিয়ের 6 মাস পরেই নতুন কোম্পানিতে চাকরি পেলাম। যদি আগে পেতাম তাহলে কালো মেয়েকে আমার গলায় পড়তে দিতাম না, বুঝেছিস? ঠিক বলেছিস দাদা। ঠিক এই কারণে আমার কাকনের ওপর খুব রাগ হয়। উপরওয়ালা যে কেন আমাদের সাথে এরকম বাজে খেলা খেললো কি জানি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। অফিস থেকে বাড়িতে ফিরেও তারা সারাদিন জয়া আর মালার সঙ্গে ফোনে বা মেসেজে কথা বলতে থাকে। তারা দুই ভাই অকারণেই কবিতা এবং কাকনের সঙ্গে খারাপ ব্যবহার করে। এমনই একদিন রাহুলের ঘরে কবিতা একটি নতুন ড্রেসের প্যাকেট দেখে। কবিতা ড্রেসটা খুলে নিজের গায়ে দিয়ে দেখতে থাকে। তখনই রাহুল সেখানে চলে আসে এবং কবিতার হাত থেকে জামাটা নিয়ে তাকে গালে একটা চড় মারে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে না বলে আমার জিনিসে হাত দাও? এই প্যাকেটের কোথাও তোমার নাম লেখা ছিল? ছিল না তো, তাহলে তুমি হাত দিলে কেন? আমার জন্য না আনলে তুমি কার জন্য এই ড্রেসটা এনেছো রাহুল? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? কে সে, সত্যি করে বলো। হ্যাঁ, আমি বাসি, আমি অন্য কাউকে ভালোবাসি। প্রত্যেকদিন আমার এই কালো মুখ দেখতে আর ভালো লাগে না। তুমি না জানো কোনো স্টাইল আর না সুন্দরভাবে কথা বলতে পারো। কি দেখেছো তোমাকে পছন্দ করেছিলাম কে জানে? লাইফটাকে হেল করে দিয়েছো একেবারে। অন্যদিকে রাজীব আর কাকনের ঘরেও একই অবস্থা ছিল। তুমি আমার ফোন ধরেছো কেন? আমার কি কোনো পার্সোনাল লাইফ থাকতে পারে না? আমার সবকিছু নিয়ে তুমি এইভাবে ঘাটাঘাটি করতে পারো না? সারাদিন পরে বাড়িতে এসেও শান্তি নেই। বিয়ের 1 বছরের মধ্যেই এমন আমূল পরিবর্তন তারা স্বপ্নেও কল্পনা করেনি। তাদের ভালোবাসা এবং যত্নে কোথায় কমতি হচ্ছে তারা দুই বোন কিছুই বুঝে উঠতে পারে না। তারা নিজেদের চোখে জল মুছে নিয়ে আবার যে যার মতো কাজে লেগে পড়ে। তারা তাদের কোনো দায়িত্বই ভোলে না, কিন্তু তাদের স্বামীদের থেকে পাওয়া অপমান আর অবজ্ঞার মাত্রা দিনের পর দিন বাড়তেই থাকে। অন্যদিকে রাহুলের সঙ্গে জয়ার এবং রাজীবের সঙ্গে মালার সম্পর্ক আরো গভীর হতে থাকে। একসঙ্গে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, পার্টিতে যাওয়া সবই চলতে থাকে। হঠাৎই একদিন তারা জয়া এবং মালাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে। তারা বাড়িতে আসতেই কবিতা আর কাকনের মাথায় আকাশ ভেঙে পড়ে।
জয়া আর মালাও অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তাদের অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু তারা মনে মনে খুশি হয় এই ভেবে যে তারা রূপের মাপকাঠিতে কবিতা আর কাকনের কাছে জিতে গেছে। জয়া, মালা, তোরা এটা কি করলি? এভাবে তোরা আমাদের সংসার ভেঙে দিলি? এটা তোরা করতে পারলি? আমরা তো জানতামও না যে রাহুল আর রাজীব বিবাহিত। আমরা কোনোদিনও তোদের স্বামীদের চোখেও দেখিনি। আমরা যদি তোদের থেকে বেশি সুন্দরী হই তাহলে আমাদের কি দোষ বল? ওরা তো তোদেরকে বাড়িতে দেখতো আর আমাদেরকে অফিসে দেখেছে। কারা ওদের জন্য ভালো হবে সেটা ওরাই বুঝে নিয়েছে। এখানে আমাদের কি দোষ বলতো? রাহুল, তুমি এই কয়দিনে আমাকে অনেক কষ্ট দিয়েছো, কিন্তু আমি কখনোই ভাবিনি যে তুমি এমন কিছু প্ল্যান করে রেখেছো। তুমি এটা করতে পারলে রাহুল? তোমাকে নিয়ে কোথাও বেরোতে আমার লজ্জা করে, আর অন্যদিকে আমি জয়ের সাথে বেরোলেই সবাই তাকিয়ে থাকে। তুমি বুঝবে না ওগুলো, ছাড়ো। মা তো যৌতুক নিয়ে তোমাদের দুই বোনকে আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে। একবার আমাদের ভবিষ্যতের কথা ভাবোনি তো তোমরা? তোমাকে আমি এত বিশ্বাস করতাম আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? ছি, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না রাজীব। হ্যাঁ, আমি তোমাকে ঠকিয়েছি আর বেশ করেছি। আমি হাঁপিয়ে উঠেছিলাম প্রত্যেকদিন তোমার মুখ দেখতে দেখতে। তোমার মনে হয় না যে আমার মতো কারোর জন্য মালাই একদম ঠিক চয়েস? জয়া আর মালা এসব শুনে হাসতে থাকে। এই দেখে কবিতা আর কাকন খুবই কষ্ট পায়। তাদের ছোটবেলার বান্ধবীদের জন্য তাদেরকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তারা কখনোই ভাবেনি। কবিতা এবং কাকনের বাবার শরীর খারাপ জেনেও তারা তাদের বাবার কাছেও যেতে পারে না। এদিকে জয়া আর মালা তাদের উপর অত্যাচার করতে থাকে। তারা নিজের ঘরে শুতে পর্যন্ত পারে না। তারা দুই বোন রান্নাঘরে ঘুমায়। একদিন সকালবেলা জয়া আর মালা এসে কবিতা এবং কাকনের গায়ে জল ঢেলে দেয়। এটা তোরা কি করলি? এই ঠান্ডায় কেউ এভাবে গায়ে জল ঢালে? তোরা কি অমানুষ হয়ে যাচ্ছিস দিন দিন? জ্ঞান না দিয়ে চুপচাপ উঠে রান্না কর। আমাদের অফিসে যেতে হবে। তোদের মতো বাড়িতে থেকে আরাম করার সময় নেই। ওঠ ওঠ। তারা দুই বোন তাড়াতাড়ি উঠে সবাইকে ব্রেকফাস্ট করে খেতে দেয়। কতদিন হয়ে গেল তোমার হাতের খাবার খাইনি জয়া? আজ তো তুমি কিছু বানাতে পারতে। অফিসে তোমার থেকে উঁচু পোস্টে চাকরি করি, ঘরে বেশি মাহিনা আমি আনবো? তোমার উচিত আমাকে রান্না করে খাওয়ানো। সবার সামনে রাহুলকে এই কথাগুলো বলায় রাহুল খুবই অপমানিত বোধ করে, কিন্তু সে কিছু বলতে পারে না। অফিসে মালার কাছে একটা কাজের সাহায্য চাইতে গেলেও সেও রাজীবকে অযথা অপমান করে। বাড়িতে দুটো দুটো করে বউ রাখতে পারছো, আর এইটুকু ফাইল কোথায় রাখবে বুঝতে পারছো না? অদ্ভুত তো। নিজের কাজ নিজে করো, বারবার বিরক্ত করতে আসবে না। আর আমার কেবিনে আসার আগে নক করে আসবে। আমি তোমার সিনিয়র, এটা ভুলে যেও না। হঠাৎ জয়া এবং মালার এই পরিবর্তন তাদের ভালো লাগে না। অন্যদিকে এত কিছুর পর কবিতা আর কাকন একভাবে তাদের সেবা পরিচর্যা করে যাচ্ছে দেখে রাহুল এবং রাজীবের ভীষণ খারাপ লাগে। পরের দিন সকালবেলা, এই কবিতা, তোর গলার নেকলেসটা কি সোনার? এত মোটা সোনার নেকলেস কে দিয়েছে এটা তোকে? তোর বাবার তো এত টাকা নেই। এটা আমার শাশুড়ি মা আমাকে বিয়েতে দিয়েছিল। ও, তাহলে এটা তো এখন আমাদের পরা উচিত, কারণ তোদেরকে তো ওরা বউ বলে মনে করে না। দে, এখনই খুলে দে। এই বলে তারা কবিতার গলার নেকলেসটা নেওয়ার জন্য টানাটানি করতে থাকে। কবিতা আর কাকনের গলায় খুব ব্যথা লাগে এবং তারা কাঁদতে থাকে, কিন্তু তাদের বান্ধবীরা থামে না। এই দেখে রাহুল এবং রাজীব খুব রেগে যায়। তারা জয়া এবং মালাকে চড় মারে। অনেকদিন ধরে তোমাদের অনেক খারাপ ব্যবহার সহ্য করেছি, আর নয়। আজই তোমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। ডিভোর্স পেপার ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের জন্য এত ভালো মেয়ে দুটোকে বারবার অপমান করেছি আমরা, কত কষ্ট দিয়েছি, কিন্তু তাও ওরা কোনোদিনও পাল্টা জবাব দেয়নি। কিন্তু আর না, তুমিও তোমার বন্ধুর সাথে চলে যাও মালা। যে বিয়ের শুরুতেই আমার থেকে 2 পয়সা বেশি কামিয়ে আমাকে অপমান করতে পারে, সে ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারে। যাও, এক্ষুনি বেরিয়ে যাও, না হলে পুলিশ ডাকবো আমি। নিজেরাও তো জেলে যাবই, আর এত ভালো বউকে ঠকানোর জন্য তোমাদেরকেও ফাঁসিয়ে দেবো, আমাদের ফাঁসানোর আর আমাদের স্ত্রীদের উপর অত্যাচারের বদনাম দিয়ে। পুলিশের ভয়ে জয়া আর মালা সেখান থেকে চলে যায়। রাহুল আর রাজীব কবিতা ও কাকনের কাছে ক্ষমা চায়। তারা দুই বোন তাদের স্বামীদেরকে ক্ষমা করে দেয়। যতই হোক, তারা তাদের স্বামীদেরকে বরাবরই ভালোবেসে এসেছিল। রাহুল আর রাজীব নতুন অফিসে জয়েন করে। জয়া আর মালার কোনো স্মৃতি তারা আর মনে রাখে না। তারা নতুনভাবে জীবন শুরু করে আর আনন্দের দিন কাটাতে থাকে। আজকে তাদের বাড়িতে তাদের বিয়ের 2 বছর বিবাহ বার্ষিকী উদযাপন হচ্ছে। কবিতা আর কাকন দুজনেই গর্ভবতী।
আর অন্যদিকে জয়া আর মালা অত্যন্ত রূপবতী হয়েও শহরের এক প্রান্তে এক ছোট্ট ফ্ল্যাটে একা একা দিন কাটাতে থাকে।